স্থানাঙ্ক জ্যামিতি 11.4-এর তৃতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসে অনুশীলনী 11.4 থেকে 18, 19, 20, 21, 22 এই টোটাল 5টি ম্যাথ সমাধান করে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ম্যাথে চলে যাই। 18 নম্বর ম্যাথটি হচ্ছে, দেখাও যে y - 2x + 4 = 0 এবং 3y = 6x + 10 রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। রেখাদ্বয় চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমীকরণ দুটি সমাধান নেই। তো প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে রেখাদ্বয় পরস্পর ছেদ করে না কেন সেটা আমাকে দেখাইতে হবে। আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখা একে অপরকে কখনো ছেদ করে না। দুটি রেখা কখন সমান্তরাল হবে? যখন দুটি রেখার ডাল কি হয়, সমান হয়। তো আমরা 1 নং রেখার ডাল বের করব এবং 2 নং রেখার ডাল বের করব। যদি দেখি ডাল সমান তাহলে বলতে পারবো রেখা দুইটা সমান্তরাল, আর রেখা দুইটা সমান্তরাল হলে একে অপরকে কখনো ছেদ করবে না। দেওয়া আছে রেখা দুটি y - 2x + 4 = 0, আরেকটি হচ্ছে 3y = 6x + 10। এই 11.3-এ আলোচনা করেছি যে দুটি সরলরেখা কখন লম্ব হবে এবং কখন সমান্তরাল হবে। দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ডাল দুইটা কি হইতে হবে, সমান হইতে হবে, আর লম্ব হইলে ডাল দুইটার গুণফল -1 হবে। আর দুইটা রেখা যদি সমান্তরাল হয় তারা একে অপরকে কখনো ছেদ করবে না। তো আমরা 1 নং রেখার ডাল বের করব। 1 নং রেখার ডাল কীভাবে বের করতে পারি? আমরা y = mx + c এর সাথে তুলনা করে 1 নং রেখার ডাল বের করব। y - 2x + 4 = 0টি দেওয়া ছিল, আমরা শুধু বাম পাশে y রাখবো, ডান পাশে বাকি সবগুলো নিয়ে যাব। 2x - 4, তো এটাকে আমি 3 নং দিতে পারি, যে 3 নংকে y = mx + c এর সাথে তুলনা করে পাই। এখন 3 নং সমীকরণকে y = mx + c এর সাথে তুলনা করে যখন আমাদের কোনো একটি সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে ডাল বের করার প্রয়োজন হবে, আমাদের হাতে দুটি অপশন। একটি হচ্ছে আমরা y = mx এর সাথে তুলনা করে ডাল বের করব, আরেকটি হচ্ছে y = mx + c এর সাথে তুলনা করে ডাল বের করব। এখন কখন কোনটার সাথে তুলনা করব? y = mx + c এর সাথে তখনই তুলনা করব যখন একটি কনস্ট্যান্ট থাকবে। দেখো এখানে একটি 4 রয়েছে কিন্তু সমীকরণে। অনলি কনস্ট্যান্ট বলতে একটি সংখ্যা থাকবে, সহজ ভাষায় বললে এখানে 4 আছে, এখানে কি আছে, 10 আছে। তার মানে আমরা এটার সাথে তুলনা করে বের করব। আর যদি দেখি যে না কোনো কনস্ট্যান্ট নাই, তখন আমরা y = অর্থাৎ এই সমীকরণে যদি 10 না থাকতো, শুধু 3y = 6x থাকতো, তখন আমরা এই সমীকরণের সাথে তুলনা করে বের করতাম। তো যেহেতু দুটি সমীকরণ, আমি একটিকে y = m1x + c এর সাথে তুলনা করব, আরেকটিকে m2x + c এর সাথে তুলনা করব। লক্ষ্য করো এখানে y আছে, এখানে y আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে c এর জায়গায় কি আছে, -4 আছে। c বলতে কনস্ট্যান্ট অর্থাৎ একটি সংখ্যা। তো এখানে এমন কি, এমন হচ্ছে x এর সহগ, মানে x বাদে যেটা আছে সেটা হচ্ছে এমন। তো এখানে 2x টোটাল, x বাদে কি আছে, 2 আছে। তো আমি বলতে পারি সুতরাং m1 = 2, এমনের মান আমি 2 পেয়ে গেলাম। এখন অনুরূপভাবে কি 2 নং সমীকরণকে y = mx + c এর সাথে তুলনা করব। তো এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে বাম পাশে কিন্তু আমাদের এখানে y = mx + c টা কীরকম ছিল, yটা ছিল শুধু y, তার সাথে কেউ ছিল না, অর্থাৎ কোনো সহগ থাকতে পারবে না। 1 থাকতে পারবে, সহগ 1 ব্যতীত অন্য কোনো সহগ থাকতে পারবে না। এখানে দেখো সহগ কত আছে, 3 আছে। তো এটাকে রিমুভ করতে হবে। কীভাবে রিমুভ করব? উভয় পাশে 3 দ্বারা ভাগ করে নিব। 2 নং থেকে পাই 3y = 6x + 10, 3 দ্বারা ভাগ করি, তাহলে 6কে 3 দ্বারা ভাগ করলে হবে 2x + 10/3। এখন 2 নংকে y = m2x + c এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাই? m2 আমি লিখতে পারবো 2 লিখতে পারবো, m2 = 2। তো 1 নং যে ইকুয়েশনটি দেওয়া ছিল সেটি ডাল কত পেলাম, m1 = 2 পেলাম। আমার 2 নং ইকুয়েশনটা এখানে 3 নং হয়ে গেছে, সেটা ডাল কত পেলাম, m2 = 2 পেলাম। যেহেতু m1 = m2 অর্থাৎ দুটি রেখার ডাল সমান, তাই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, সুতরাং রেখা দুটি একে অপরকে ছেদ করবে না। তো আমাদের প্রথম অংশের সমাধানটি হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় পার্ট সমাধান করব। দ্বিতীয় পার্টে কি বলছে, রেখা দুইয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করো কেন সমীকরণ দুটির সমাধান নেই। রেখা দুইটার চিত্র আঁকতে গেলে অবশ্যই গ্রাফ পেপার লাগবে, আর কোনো একটি সরলরেখার যদি চিত্র আঁকতে যাই, ওই সরলরেখার উপরস্থ দুটা বিন্দু আমাকে জানতে হবে। তো প্রথমে আমরা দুইটা করে বিন্দু জানবো দুইটা সরলরেখার উপরে, তারপর সেটা গ্রাফে বসায় দিব। আমাদের কিন্তু লেখচিত্র অঙ্কন হয়ে যাবে, এবং লেখচিত্র থেকে আমরা বুঝতে পারবো যে সমীকরণ দুইটা একে অপরকে ছেদ করবে না। এখানে আমাদেরকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে xy যুক্ত যে কোনো সমীকরণ, যে সমীকরণে x আছে এবং y আছে, সেই সমীকরণ অবশ্যই x অক্ষ এবং y অক্ষকে ছেদ করবে। তো এই 1 নং সমীকরণটা যদি x অক্ষকে ছেদ করে, আমরা জানি x অক্ষের উপর y এর ভ্যালু 0, এটা আমার 1 নং সমীকরণ ছিল। এই সমীকরণে y এর ভ্যালু 0 বসে আমি x এর একটা মান পাবো। তো ভুজ এবং কুটি পেয়ে গেলাম, মানে কি সেটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা কিন্তু আমি পেয়ে যাব। তো আমাদের 1 নং সমীকরণটা ছিল y - 2x + 4 = 0, তাহলে লিখতে পারি 0, সুতরাং 0 - 2x + 4 = 0। তো -2x = -4,
সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে 2। তো 1 নং সরলরেখার উপরস্থ একটা বিন্দু পেয়ে গেলাম কত, 2,0। সেটা কোন অক্ষের উপর আছে, এক্স অক্ষের উপর আছে। এখন এই সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করব। আমরা জানি কোনো একটি সরলরেখা যদি y অক্ষকে ছেদ করে তাহলে সেখানে x এর মান 0 হবে। তাহলে 1 নং সমীকরণটি y অক্ষকে ছেদ করলে x ইকুয়াল টু 0। কোনো সমীকরণ y অক্ষকে ছেদ করলে সেই সমীকরণে কিন্তু বুঝের মান আমরা জানি, কারণ বুঝটা অলওয়েজ 0 হবে। তো কুটিটাকে আমরা বের করব, এই বুঝের মান দিয়ে কি করব, কুটি বের করব। এই বুঝের মানটা এই সমীকরণে কি করে দেব, বসায় দিব। x এর মান 0 বসাইলে y এর মান পেয়ে যাব, অর্থাৎ কুটিটি পেয়ে যাব। সুতরাং y মাইনাস 2 ইন্টু 0 প্লাস 4 ইকুয়াল টু 0। সুতরাং y ইকুয়াল টু -4। তো সরলরেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, x এর মান 0, y এর মান -4, মানে 0, -4 বিন্দুতে ছেদ করছে। আমি বলেছিলাম একটি সরলরেখার সমীকরণ এর লেখচিত্র অঙ্কন করতে গেলে দুইটা বিন্দু লাগে। তো দুইটা বিন্দু কিন্তু আমি পেয়ে গেলাম। x অক্ষকে ছেদ করছে কোন বিন্দুতে, 2,0 বিন্দুতে, এবং y অক্ষের উপর একটা বিন্দু পাইলাম 0, -4। 1 নং সরলরেখার উপরস্থ দুটি বিন্দু হচ্ছে 2,0 এবং 0, -4। এখন অনুরূপ উপায়ে ভাবে আমরা কি 2 নং সমীকরণের উপরস্থ দুইটা বিন্দু বের করব। কোন দুইটা বিন্দু, যে বিন্দুটা x অক্ষকে যে বিন্দুটা x অক্ষের উপর অবস্থিত এবং যে বিন্দুটি হচ্ছে y অক্ষের উপরে অবস্থিত। এখন 2 নং রেখাটি x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল টু 0। আমরা এই সমীকরণে কি বসাবো, y এর মান 0 বসাবো। তো 0 ইকুয়াল টু 6x প্লাস 10। তো এখানে 6x ইকুয়াল টু হবে -10, x ইকুয়াল টু হবে -10/6, যে কাটাকাটি করি হবে -5/3। তো x অক্ষের উপর অবস্থিত বিন্দুটি পেয়ে গেলাম, সেটি হচ্ছে -5/3, 0। এখন y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা আমরা নির্ণয় করব। 2 নং রেখাটি y অক্ষকে ছেদ করলে x ইকুয়াল টু 0। আমাদের 2 নং রেখাটি ছিল 3y ইকুয়াল টু 6x প্লাস 10। আমরা লিখতে পারি 3y ইকুয়াল টু 6 ইন্টু 0 প্লাস 10। সুতরাং y ইকুয়াল টু কত পেলাম, y ইকুয়াল টু পাবো 10/3। তো 2 নং রেখার উপরস্থ দুইটা বিন্দু কি হবে, একটা বিন্দু হবে -5/3, 0, আরেকটা বিন্দু হচ্ছে y অক্ষের উপরে, সেটা হচ্ছে 0, 10/3। এখন x অক্ষ এবং y অক্ষ বরাবর ক্ষুদ্র বর্গের প্রতি 2 গড় সমান 1 একক দূরে লেখচিত্রটি অঙ্কন করা হলো। অর্থাৎ x অক্ষ থেকে যদি আমরা 2 গড় যাই x অক্ষর দিকে, প্রতি 2 গড় সমান মান 1 করে বাড়বে। y অক্ষ বরাবরও সেম। এটা আমি গ্রাফে দেখাবো। গ্রাফ পেপারে প্রথমে আমাদেরকে x অক্ষ এবং y অক্ষ চিহ্নিত করতে হবে। আমরা এটাকে y অক্ষ নিলাম। অবশ্যই তোমরা সবসময় লাল যে রেখাটি রয়েছে সেখানে নেওয়ার চেষ্টা করবে। এখানে আরও রেড হয়ে গেল, কলমটা একটা কালার পেন, যাতে তোমরা বুঝতে পারো। তারপর এখানে একটি যে মোটা একটি দাগ রয়েছে, সেখানে আমি x অক্ষটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ। এটাকে আমি x প্রাইম x, এটাকে আমি y প্রাইম, y অক্ষকে y প্রাইম y দ্বারা ইন্ডিকেট করলাম। আমি কিন্তু এখানে উল্লেখ করেছি যে x অক্ষ এবং y অক্ষ বরাবর ক্ষুদ্র বর্গের প্রতি 2 গড় সমান 1 একক ধরে লেখচিত্রটি অঙ্কন করা হলো। তো এই বিষয়টা বুঝো, এটা হচ্ছে আমার মূল বিন্দু 0, 0। আমি মূল বিন্দু থেকে যদি ডানের দিকে যাই, কিসের মান বসাবো, বুঝের মান বসবে। তো আমি মূল বিন্দু থেকে 2 গড় সামনে আসলে, অর্থাৎ 2 গড় সমান যেহেতু 1 একক ধরছি, আমি 2 গড় সামনে আসলে আমার মান 1 বাড়বে, অর্থাৎ এই পর্যন্ত আসলে 1 হবে, আরও 2 গড় সামনে গেলে 2 হবে, আরও 2 গড় সামনে গেলে 3 হবে। কুটির ক্ষেত্রেও সেম। এখান থেকে যদি 2 গড় উপরের দিকে যাই 1 হবে, আরও 2 গড় উপরে দিয়ে গেলে আরও 1 বাড়বে, অর্থাৎ 2 হবে, আরও 2 গড় উপরে দিয়ে গেলে আরও 1 বাড়বে, অর্থাৎ 3 হবে। তো আমার বিন্দুগুলো কী ছিল, 1 নং সরলরেখার উপরস্থ বিন্দু ছিল 2, 0, আর একটি হচ্ছে 0, -4। তো এটা কোথায় হবে, বুঝ হচ্ছে 2, কুটি হচ্ছে 0, বুঝ হচ্ছে 0, কুটি হচ্ছে -4। তো বুঝের মান সবসময় কি, তোমরা y অক্ষ থেকে হয় ডান দিকে বসবে, না হয় বাম দিকে বসবে। যদি বুঝ যদি ধনাত্মক হয়, y অক্ষ থেকে কোন দিকে যাব, এই মূল বিন্দু থেকে ডান দিকে যাব। কয় গড়, যেহেতু প্রতি 2 গড় সমান 1 একক ধরছি, আমার মান হচ্ছে 2, তো আমি কয় গড় যাব, 4 গড় যাব। 1, 2, 3, 4। আর কুটির মান 0। কুটি হয় উপরের দিকে যায়, না হয় নিচের দিকে আসে, কিন্তু যেহেতু কুটির মান 0, তার মানে এইখানেই হবে বিন্দুটা 2, 0। তারপর একটি বিন্দু ছিল 0, -4। তো 0, x এর মান 0, এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে হিসাব করা শুরু হয়। 0 যেহেতু, এটা তো কোনো দিকেই যাবে না। আর কুটি কত, -4। কুটি যদি পজিটিভ হয় উপরের দিকে যাব, নেগেটিভ হলে নিচ দিকে আসবো। তো যেহেতু নেগেটিভ, নিচের দিকে কয় গড় যাব, যেহেতু -4, আমি প্রতি 2 গড় সমান 1 একক ধরছি, নিচের দিকে আমাকে 8 গড় যাইতে হবে।
এই 2 ঘর আসলে -1, আরও 2 ঘর গেলে -2, আরও 2 ঘর গেলে -3, আরও 2 ঘর গেলে -4, অর্থাৎ -4 বিন্দু কমা 0 বিন্দুটা হচ্ছে এইটা, -4,0। এখন চিত্রটা কীভাবে অঙ্কন করবো, জাস্ট স্কেল দিয়ে কী করবো, এই 2টা বিন্দু যোগ করে দেব। শুধু এই 2টা বিন্দু না, আমি কী করবো, এটা বর্ধিত করে দিতে পারি, কারণ একটার সরলরেখার সমীকরণ আঁকতে গেলে জাস্ট 2টা বিন্দু বসায় তারপর তুমি যতটুকু বর্ধিত করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমার 2 নং রেখার যে 2টা বিন্দু ছিল, একটা ছিল -5/3,0 আর একটা হচ্ছে 0,10/3। এখন কথা হচ্ছে এটা তো ভগ্নাংশ, বসাবো কেমনি। তো তোমরা প্রথমে ক্যালকুলেটর মানটা দশমিকে জেনে নিবা। দশমিকে হচ্ছে -1.6, তো এখানে আমি বিন্দুটা বসাই। -1.6 কোথায় বসবে, 1-এর জন্য 2 ঘর যাব, কোন দিকে, যেহেতু নেগেটিভ এই মূল বিন্দু থেকে ভুজের মান বাম দিকে যাব, 2 ঘর, এখানে আসলো 1। এখন এই পর্যন্ত কিন্তু 2 হওয়ার কথা, এই পর্যন্ত 2 হওয়ার কথা, কিন্তু আমার তো আছে -1.6 আসছে, মানে 1.5-এর চেয়ে বেশি। এই পর্যন্ত কিন্তু 1.5 হবে, তার চেয়ে একটু বেশি হবে, এইখানে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এই বিন্দুটা হচ্ছে -5/3,0। তোমরা অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে দিবে, কালার পেন দিলে কিন্তু তোমাদেরকে নাম্বার দিবে না স্যাররা। নিয়ম হচ্ছে গ্রাফ অবশ্যই কাঠ পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। তারপর 0,10/3, 10/3 এর মান হচ্ছে 10/3, এটা হচ্ছে 3.3, অর্থাৎ এখানে ভুজের মান কিন্তু 0, অর্থাৎ এটা এখানেই থাকবে। এখন উপরের দিকে যাবো না নিচের দিকে যাব, যেহেতু পজিটিভ উপরের দিকে যাবো, আর মানটা হচ্ছে 3.3। 3-এর জন্য কয় ঘর, 6 ঘর, 1 2 3 4 5 6, আর হচ্ছে 3.3 মানে 3.5 এই পর্যন্ত হইতো, তাহলে তার চেয়েও কম হবে, এইখানে হবে 10/3,0। তো এখন যোগ করে দেই, বিন্দু দুটা যোগ করে দেব, যোগ করে বর্ধিত করে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো যোগ করে বর্ধিত করে দিলাম। এখন লক্ষ্য করো, লেখচিত্রে লক্ষ্য করো, 2টা বিন্দু কি, এই 2টা রেখা কি কখনো ছেদ করা পসিবল না, কারণ এরা কি, এরা সমান্তরাল সরলরেখা, এদের মধ্যবর্তী দূরত্ব অলওয়েজ কী হবে, সেম হবে। দেখে মনে হচ্ছে এটা রেল লাইনের পাতের মতো সোজা যাচ্ছে, এরা সবসময় এইভাবে সোজা কি চলতেই থাকবে, এরা কখনোই একে অপরকে কী করতে পারবে না, ছেদ করতে পারবে না। তো এখানে তোমরা লিখে দিবা যে লেখচিত্র থেকে স্পষ্টত 1 নং এবং 2 নং সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। 19 নম্বর, এখানে বলা হয়েছে y = x+5, y = -x+5 এবং y = 2 সমীকরণ তিনটি একটি ত্রিভুজের 3টি বাহু নির্দেশ করে। অর্থাৎ এখানে যে 3টা সমীকরণ আছে, এই 3টা সমীকরণ ত্রিভুজের 3টা বাহু হবে। তো ত্রিভুজটা চিত্র আঁকতে বলছে এবং ক্ষেত্রফল বের করতে বলছে। তোমাদেরকে আগে বলেছি, কোনো একটা সমীকরণে যদি x y থাকে, সেই সমীকরণ অবশ্যই x অক্ষ এবং y অক্ষকে ছেদ করবে। এই সমীকরণও কী করবে, x অক্ষ এবং y অক্ষকে ছেদ করবে, কিন্তু এই সমীকরণ কিন্তু x অক্ষ এবং y অক্ষকে ছেদ করবে না, কারণ এই x y কিন্তু নাই, এখানে আছে কি অনলি y আছে। যদি অনলি y থাকে সেটা কিন্তু y অক্ষকে ছেদ করবে। আর এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ। আমি আমার 1 নং লেকচারে কিন্তু বলেছি, 11.4-এর সমীকরণ নিয়ে 1 নং লেকচারে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো প্রথমে আমরা কি করব, এই যে এই সমীকরণ, এটা থেকে 2টা বিন্দু জেনে এই সরলরেখার সমীকরণ বের করে লেখচিত্র অঙ্কন করব, এই সরলরেখার লেখচিত্র অঙ্কন করব এবং এই সরলরেখার লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্রটা অঙ্কন করলেই কিন্তু আমরা একটা আবদ্ধ ক্ষেত্র পেয়ে যাব, অর্থাৎ ত্রিভুজটি পেয়ে যাব। ত্রিভুজটা পেয়ে গেলেই কি ওইখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলব। আমরা এখানে সমীকরণ 3টি লিখে নিয়েছি, যে 3টা সমীকরণ দেওয়া ছিল, এটাকে 1 নং দিলাম, এটারে 2 নং দিলাম, এটারে 3 নং দিলাম। এখন 1 নং সরলরেখাটা x অক্ষ এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করব। 1 নং সরলরেখাটি x অক্ষকে ছেদ করলে y এর মান কি হবে, 0 হবে। তো এই সমীকরণে y এর মান 0 বসায় দিলাম, বসায় x এর মান কত পেলাম, -5 পেলাম। তো 1 নং সরলরেখাটি x অক্ষকে -5,0 বিন্দুতে ছেদ করবে। 1 নং সরলরেখাটি y অক্ষকে যদি ছেদ করে তাহলে x এর ভ্যালু কি হবে, 0 হবে। তো 1 নং সমীকরণে x এর ভ্যালু 0 বসায় y এর মান 5 পেলাম। তো 1 নং সরলরেখাটি y অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করে। তো 1 নং সরলরেখার উপর অবস্থিত দুটি বিন্দু, একটি হবে -5,0, অপর বিন্দুটি হবে এখান থেকে x এর ভ্যালু 0, একটা হচ্ছে কত 5, তো 0,5। এখন আমরা 2 নং সরলরেখার উপরস্থ 2টা বিন্দু সেমভাবে বের করব। 2 নং সরলরেখাটি x অক্ষকে ছেদ করলে y এর মান 0। 2 নং সরলরেখাটি কি ছিল, y = -x+5, আমি লিখতে পারি 0 = -x+5। সুতরাং 0 = x অক্ষকে ছেদ করলে y = 0, 0 রাইট, 0 = -x+5, কারণ সমীকরণটি ছিল y = -x+5। সুতরাং x = কত হবে, x হবে 5 হবে। আবার 2 নং সরলরেখাটি যদি y অক্ষকে ছেদ করে তাহলে x এর মান কি হবে, 0 হবে। এখন x এর মান 0 বসে আমরা আরেকটি বিন্দু, তো
তোমরা x ইকুয়াল টু 0 বসায় এখন সমীকরণটি ছিল y ইকুয়াল মাইনাস এক্স প্লাস 5, সুতরাং y ইকুয়াল মাইনাস 0 প্লাস 5, সুতরাং y ইকুয়াল টু 5। তো 2 নং সরলরেখার উপরস্থ দুটি বিন্দু কী হবে? একটি হবে 5,0 আরেকটি হবে 0,5। এখন আমরা বিন্দুগুলো কী করব? গ্রাফ পেপারে বসাবো। একটি গ্রাফ পেপার নিয়ে নিলাম। প্রথমে আমরা x অক্ষ চিহ্নিত করব। ধরে নিলাম এটি হচ্ছে আমার x অক্ষ। একটি ভিন্ন কালারের পেন নেই যাতে বুঝতে সুবিধা হয়। এটিকে আমি x অক্ষ নিলাম। তোমরা অবশ্যই স্কেল দিয়ে নিই, বাঁকা হয়ে যেতে পারে এভাবে। তো এটা আমার y অক্ষ। আর এদিকে আমি একটি x অক্ষ নিয়ে নিই। এটি হচ্ছে আমার x অক্ষ। ওকে, এটাকে আর একটু বর্ধিত করে দিতে পারি। এদিকে x প্রাইম, x, y প্রাইম, y, এটা হচ্ছে আমার মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক অলওয়েজ আমরা জানি 0,0। তখন বিন্দুগুলো বসাবো। প্রথমে 2 নং একটাই বসাই, পরে 1 নং বসাই। 2 নং হচ্ছে 5,0, 0,5। এখন কথা হচ্ছে আমি x অক্ষ এবং y অক্ষ বরাবর প্রতি গড় সমান কত ধরবো সেটা আমার ইচ্ছা। আমি 2 গড় সমান 1 একক ধরলাম আগেরটার মতোই। যদি মানগুলো খুব বড় হয়, এখানে 10,0 থাকতো, তখন আমি 1 গড় সমান 1 একক ধরতাম, কারণ তখন আমার গ্রাফে কিন্তু জায়গা হইতো না। তখন যেহেতু মানগুলো ছোটো, অনলি 5,0, একটা হচ্ছে 0,5, আমি 2 গড় সমান 1 একক ধরবো। তো 5,0 বিন্দুটা বসাবো। প্রথমে বুঝের মান বসাবো। y অক্ষ থেকে হয় ডানে যাব না হয় বামে যাব। যেহেতু পজিটিভ, ডানে যাব। মূল বিন্দু থেকে y অক্ষ থেকে ডান দিকে যাব। কয় গড়? যেহেতু 2 গড় সমান 1 একক ধরলাম, আমি 10 গড় যাব। অবশ্যই এটা তোমরা লিখে দেবা খাতায় যে x অক্ষ এবং y অক্ষ বরাবর ক্ষুদ্র বর্গের প্রতি 2 গড় সমান 1 একক দূরে পাই। তো y এর মান যেহেতু 0, তার মানে বিন্দুটা এখানেই হবে। তারপর 0,5, 0 এটা হচ্ছে মূল বিন্দু, x এর মান 0, আর কুটি হচ্ছে 5। কোন দিকে যাব? উপরের দিকে যাব। কয় গড়? 10 গড় যাব, কারণ প্রতি 2 গড় সমান 1 একক ধরেছি, 0,5। এখন যদি এটা যোগ করে দেই, আমি কিন্তু 2 নং রেখার সমীকরণটি কিন্তু পেয়ে যাব। এটা যোগ করে দেই। ওকে, এটা হচ্ছে আমার 2 নং, বা এখানে লিখে দিতে পারো পাশে যে 2 নং। এখন কাজ হচ্ছে আমরা 1 নং রেখার সমীকরণ বের করব। 1 নং রেখার উপরস্থ দুইটা বিন্দু কী ছিল? একটি ছিল -5,0 আর একটি ছিল 0,5। তো -5,0 বিন্দুটা বসে এদিকে। যেহেতু -5,0 কোন দিকে যাবে? বুঝের মান -5। y অক্ষ থেকে যে ডান দিকে যেতাম কখন? যখন বুঝের মান ধনাত্মক হচ্ছে। ঋণাত্মক হইলে মূল বিন্দু থেকে y অক্ষ থেকে বাম দিকে যাব। কয় গড় যাব? 10 গড় যাব, কারণ 2 গড় সমান 1 একক ধরছি। 10 গড় এখানে হবে। এটি হচ্ছে -5,0 বিন্দু। পরবর্তী বিন্দু কি? 0,5। 0,5 তো অলরেডি বসানো হয়ে গেছে এটা, তো যোগ করে দেই। এটা হচ্ছে আমার 0,5 বিন্দু। ওকে, এখন আরেকটি সমীকরণ ছিল আমাদের, সেটি হচ্ছে y ইকুয়াল টু 2। আমরা জানি x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে কি? y ইকুয়াল টু b, অর্থাৎ y ইকুয়াল টু যদি কোনো কনস্ট্যান্ট থাকে, কোনো সংখ্যা দেওয়া থাকে, সেটা x অক্ষের সমান্তরাল হবে। তো y ইকুয়াল টু 2 দেওয়া আছে, সেটা কি হবে? x অক্ষের সমান্তরাল হবে। যেহেতু পজিটিভ 2, তার মানে x অক্ষ থেকে উপর দিকে কয় গড় যাব? 2 গড় যাব। 2 এর জন্য 4 গড় যাব, যেহেতু প্রতি 2 গড় সমান 1 একক ধরছি। 1, 2, 3, 4। তো এই সোজাসুজি একটি রেখা হবে, কারণ এটা x অক্ষের সমান্তরাল হবে। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু b। ওকে, তো y ইকুয়াল টু 2 হচ্ছে এই যে এইটা, এই রেখাটা হচ্ছে, যেহেতু এখানে বাঁকা হয়ে গেছে একটু, y ইকুয়াল টু 2 রেখার সমীকরণ এটা। তো এটাই ছিল আমার লেখচিত্র। এখন পরবর্তী কোয়েশ্চেন আমাকে কি করা হয়েছে? ত্রিভুজটির চিত্র আঁকতে বলছে এবং ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ত্রিভুজের চিত্র আঁকলাম, ত্রিভুজ কোনটা হবে? ত্রিভুজ কি এইটা হবে? এটার যদি এ বিন্দু নাম দিলাম, এটার নাম দিলাম বি বিন্দু, এটার নাম দিলাম সি বিন্দু। ত্রিভুজ কি এবিসি হবে? না, এবিসি হবে না। কারণ বলছিল যে এই তিনটা একই হবে। এই তিনটা যে ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশন কি হবে? ত্রিভুজের 3টা বাহু হবে। একটি ত্রিভুজের 3টি বাহু নির্দেশ করবে। আমি যদি এই ত্রিভুজ চিন্তা করি, ত্রিভুজ এবিসি, এবি হচ্ছে 1 নং সমীকরণ বাহু, ঠিক আছে। এসি 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ একটা বাহু, ঠিক আছে। কিন্তু এখানে বিসি তো এটা 3 নং সমীকরণ না। 3 নং সমীকরণটা কি ছিল? y ইকুয়াল টু, এটার সমীকরণ কোনটা? এইটা।
তার মানে বিসি তো বাহু হইল না। আর বলছিল যে ত্রিভুজের 3টা সমীকরণ কী হবে, 3টা বাহু হবে। এখানে 2টা বাহু হয়েছে 2টা সমীকরণ থেকে, এই বাহুটা কিন্তু আসে নাই। তার মানে ত্রিভুজ কোনটা হবে? ত্রিভুজ হবে এইটা। এটার নাম যদি আমি ডি বিন্দু, এটার নাম যদি দিই আমি ই বিন্দু, ত্রিভুজ কী হবে? ত্রিভুজ হবে ত্রিভুজ এ ডি ই। এখন কাজ হচ্ছে আমার ডি বিন্দু খুঁজে বের করা এবং ই বিন্দু খুঁজে বের করা। ত্রিভুজ এডি কেমন হবে? কারণ এডি হচ্ছে কি 1 নং সমীকরণ, আর এই হচ্ছে কি 2 নং সমীকরণ, আবার ডি হচ্ছে কি আমার 3 নং সমীকরণ। আর 3টা সমীকরণ দ্বারা 3টা বাহু হবে আমাকে বলা ছিল। তো ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল বের করবো। এখন এডি ই এর ক্ষেত্রফল কীভাবে বের করবো? এ বিন্দু কিন্তু আমার জানা আছে, ডি এবং ই বিন্দু জানতে হবে। ডি বিন্দুটা লক্ষ্য করো, ডি বিন্দুটা হচ্ছে 1 নং রেখা, আর এটা ছিল আমার 3 নং রেখা, y = 2। 1 নং রেখা এবং 3 নং রেখার ছেদবিন্দু, 2টা রেখার ছেদবিন্দু মানে কি? ওই 2টা সরলরেখার সমীকরণ সমাধান করলে যে x এবং y পাবো সেটাই হচ্ছে কি ছেদবিন্দু। তো 1 আর 3 কী করবো? সমাধান করব। সমাধান করলে ডি বিন্দু পেয়ে যাবো। আর এই বিন্দুটা কীভাবে পাবো? এই বিন্দুটা হচ্ছে 2 নং এবং 3 নং রেখার সমীকরণ করবো, কারণ এটা হচ্ছে 2 নং আর এটা হচ্ছে 3 নং। এই 2 এবং 3-এর ছেদবিন্দু হচ্ছে কি ই। 2 আর 3 সমাধান করলে আমি ই বিন্দুটা পেয়ে যাব। তো প্রথমে চলো আমরা 1 এবং 3 নং সমীকরণ সমাধান করে ডি বিন্দুটা বের করি। একটি বিন্দু বের করতে গেলে আমাদের x এবং y এর মান জানতে হয়। যেহেতু 1 এবং 3 সমাধান করবো, এখানে কিন্তু y এর মান দেওয়াই রয়েছে। কত দেওয়া রয়েছে? 2। তো y এর মান জানি, এখন x এর মান দরকার। আমরা কি করব? y এর মানটা এটাতে নিয়ে বসায় দিব। বসায় দিলে আমরা x এর মানটি পেয়ে যাব। 1 নং সমীকরণটি ছিল y = x + 5, y = 2 যদি বসাই 2 পাবো x + 5। সুতরাং x = কত হবে? 2 - 5 - 3। সুতরাং 1 এবং 3-এর ছেদবিন্দু, সুতরাং 1 এবং 3-এর ছেদবিন্দু কত পেলাম? 3-এর ছেদবিন্দু পেলাম 3,2, ছেদবিন্দু -3,2। তো আমরা কিন্তু ডি বিন্দুটা অলরেডি পেয়ে গেছি। এটা কত? -3,2। আর এটা অলওয়েজ 2 হবে, কারণ দেখো এখান থেকে তুমি যদি উপরের দিকে যাও, যেহেতু x অক্ষের সমান্তরাল, x অক্ষ থেকে দূরত্ব অলওয়েজ কী হবে? সেম হবে, 2 একক হবে। এটার ক্ষেত্রেও আমাদের কুটিটা কিন্তু 2ই হবে। তো এটার ক্ষেত্রে আমরা কি সমাধান করব? 2 নং এবং 3 নং সমাধান করব। তো 3 নং এর মান আমরা জানি 2, সেই এর মানটা যদি 2 নং এ বসায় দিই, x এর মান পেয়ে যাব, মানে 2 এবং 3-এর ছেদবিন্দু পেয়ে যাব। y = 2, 2 নং এ বসিয়ে পাই। 2 নং ইকুয়েশনটা কি? y = -x + 5। তো 2 = -x + 5। সুতরাং -x = কত হবে? 2 - 5 - 3, -x = -3। সুতরাং x = হচ্ছে 3। তো 1, 2 এবং 3-এর ছেদবিন্দু কত হবে? 3,2 হবে। 1 এবং 3-এর ছেদবিন্দুকে আমরা ডি ধরে নিলাম, এটাকে আমরা ই ধরে নিলাম। তো আমরা কিন্তু বিন্দু দুটা পেয়ে গেছি। ডি বিন্দু পেয়ে গেছি, ই বিন্দু কি পেয়ে গেছি? ডি বিন্দু কত পাইছি? -3,2, আর ই বিন্দু পাইছি 3,2। এখানে যদি লিখি 3,2, আর এটা হচ্ছে -3,2। এখন ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল বের করব। ঘড়ি কাটার বিপরীত দিকে নিয়ে বের করে ফেলব। তো তোমরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করা লাগে, আর আমি সবসময় চেষ্টা করি ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কাট করে আপলোড করার জন্য, যাতে তোমাদের সময় নষ্ট না হয়। তো ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল, আমি যে কোনো বিন্দু থেকে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, আমি ক্ষেত্রফল নির্ণয়ের সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি। আমি এখান থেকে শুরু করলাম। উপরে কি বসাবো? বুঝ বসাবো। 0 -3, 3 যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ। 0 -3, 3 0, 0 -3, 3 0। তারপর নিচে কি বসাবো? কুটি বসাবো। এখান থেকে বসানো শুরু করবো, যেহেতু বুঝ এখান থেকে বসাইছি। 5 2 2 5, 5 2 2 5। এখন আমার কাজ হচ্ছে ভিতরে ক্যালকুলেশন কমপ্লিট করা। আর গুণ করবো এদিক এদিক এদিক। এদিক গুণ করলে হবে 0 -6 +15। এখন নিচ থেকে উপর দিয়ে গুণ করবো আর তবে নিচ থেকে উপর দিকে যখন গুণ করবো চিহ্ন কি উল্টা বসাবো, -15 হিসাবে, কিন্তু লিখবো কি +15। এখানে হিসাবে আসে +6, লিখবো -6। এখানে আসে +0, +0 -0 একই কথা। তো এখানে হচ্ছে 30 - 12 মানে 18, ½ × 18 = কত হবে? 9 বর্গ একক। এটি হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 18 এবং 19 নম্বর ম্যাথটি শেষ হলো। এরপর যে আমরা 20 নম্বর ম্যাথটি সলিউশন করব। এখানে বলা হয়েছে y = 3x + 4 এবং 3x + y = 10 রেখা দুয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই দুইটা রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ছেদবিন্দু বলতে এই দুইটা রেখায় কী করতে হবে? সলিউশন করতে হবে। দুইটা রেখা সমাধানে বিভিন্ন পদ্ধতি আছে।
যে কোনো একটি পদ্ধতিতে আমরা সমাধান করব। সমাধান করে যে এক্স এবং ওয়াই পাবো সেটাই হচ্ছে কি ছেদবিন্দু। তারপর বলছে রেখা দ্বয়ের চিত্র আঁকো। চিত্র কিন্তু আমরা আঁকতে পারবো। আমরা দেখবো যে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, সেই দুইটা বিন্দু বের করে ফেলবো, বের করে চিত্রটা এঁকে ফেলবো। তারপর বলছে এক্স অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো চলো আমরা ধাপে ধাপে, এখানে মূলত 3টি কোয়েশ্চেন করা হয়েছে, 3টি কোয়েশ্চেনই আমরা সলিউশন করব। সমীকরণ দুটি এখানে লিখে নিলাম। দেওয়া আছে y = 3x + 4, আরেকটি হচ্ছে 3x + y = 10। আমরা এখানে যে কাজটি করতে পারি, এই সমীকরণ থেকে y এর মান যদি এখানে এনে বসায় দিই, y = 3x + 4 এই ইকুয়েশনে যদি বসায় দিই, সবগুলো কি হয়ে যাবে, x হয়ে যাবে। আমি x এর মানটা কিন্তু পেয়ে যাব। তো 1 নং থেকে y এর মান 2 নং এ বসিয়ে পাই 3x প্লাস y এর জায়গায় কত বসাবো, 3x + 4 বসাবো। 3x + 4 = 10। তো 6x + 4 = 10। সুতরাং 6x = কত হবে, 10 - 4, তার মানে 6 হবে। সুতরাং x = 1 হবে, 6 দ্বারা ভাগ করলে 1 হবে। এখন x এর মান পেয়ে গেলাম। x এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসে লিখি, y এর মান পেয়ে যাব। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং ইকুয়েশনটি হচ্ছে y = 3x + 4, y = 3 × x এর মান 1 বসালে 1 + 4, সুতরাং y = 4 + 3 7। দুইটা সমীকরণ সমাধান করে যে x এবং y এর মান পাবো সেটা হচ্ছে কি দুইটা সমীকরণের ছেদবিন্দু। ছেদবিন্দু বলতে হচ্ছে এই দুইটা সমীকরণের লেখচিত্র যদি অঙ্কন করি, হয়তো একটা লেখচিত্র এরকম, আরেকটা লেখচিত্র এরকম, এই যে বিন্দু উভয় সরলরেখার যে কমন পয়েন্ট সেটাকে বলা হয় ছেদবিন্দু। আর এটা কিভাবে পাওয়া যায়, এটা একমাত্র এই সমীকরণ এবং এই সমীকরণ সমাধান করলেই পাওয়া যায়। তো এখানে ছেদবিন্দু কত হবে, ছেদবিন্দুর ভুজ হচ্ছে 1, কোটি হচ্ছে 7, সুতরাং ছেদবিন্দুটি হলো 1,7। তো আমাদের প্রথম পার্ট শেষ। এখন আমরা রেখা দিয়ে চিত্র আঁকবো। চিত্র আঁকার সিস্টেম আগের ম্যাথের মতোই। আমরা কি করব, x এর মান 0 ধরে আমরা হচ্ছে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করে ফেলবো, এবং y এর মান 0 ধরে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করবো। এই সমীকরণ কিন্তু x অক্ষ এবং y অক্ষকে অবশ্যই ছেদ করবে, কারণ x y আছে। যে সমীকরণ x y আছে সেই সমীকরণ অবশ্যই x অক্ষ এবং y অক্ষকে ছেদ করবে। আর যে সমীকরণে শুধু y থাকবে সেটা y অক্ষকে ছেদ করবে অনলি। যে সমীকরণে শুধু x থাকবে সেটা x অক্ষকে অনলি ছেদ করবে। 1 নং রেখাটি x অক্ষকে ছেদ করলে y = 0। সুতরাং আমরা 1 নং রেখাটি ছিল y = 3x + 4, সুতরাং লিখতে পারি 0 = 3x + 4। সুতরাং x = কত হবে, 3x = -4 হবে, x হবে -4/3। এখন 1 নং রেখাটি y অক্ষকে ছেদ করবে কোন বিন্দুতে সেটা বের করব। y অক্ষকে ছেদ করলে x = 0। সুতরাং 1 নং সমীকরণটি ছিল y = 3x + 4, সুতরাং y = 3 × 0 + 4, সুতরাং y = 4। এখন 1 নং রেখার উপর প্রস্থ দুটি বিন্দু হলো, একটি হলো -4/3, 0, আরেকটি হচ্ছে 0,4, -4/3, 0, আরেকটি হচ্ছে 0,4। তো এখন আমরা 2 নং রেখার উপরস্থ কি দুটি বিন্দু বের করব। 2 নং রেখাটি x অক্ষকে ছেদ করলে y = 0 হবে। 2 নং রেখাটি ছিল 3x + y = 10, সুতরাং 3x + 0 = 10, 3x = 10, সুতরাং x হচ্ছে 10/3। তো x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, 10/3, 0 বিন্দুতে ছেদ করবে। আর 2 নং রেখাটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেটা বের করব। y অক্ষকে ছেদ করলে x এর মান 0। আর তোমরা ক্লাসগুলো যখন দেখবা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে কী করবা, নোট করবা। কারণ নোট যদি না করে রাখো, কয়েকদিন যেতে না যেতেই তোমাদের এইগুলো কিন্তু মনে থাকবে না। নোট করে রাখলে নোটটা একবার রিভিশন দিলেই কিন্তু তোমরা সব কিছু মনে হবে, কোথায় কী করছিলা সব কিছু আস্তে আস্তে মনে হবে। তো 2 নং রেখাটি y অক্ষকে ছেদ করলে x = 0। এখন আমাদের 2 নং রেখাটি ছিল 3x + y = 10, সুতরাং 3 × 0 + y = 10, সুতরাং y = 10। এখন 2 নং রেখার উপরস্থ দুইটা বিন্দু কি পেলাম, একটা হলো 10/3, 0, আর এখানের জন্য পেলাম 0,10। আমরা কি দুটি সরলরেখার উপরস্থ দুটি করে বিন্দু আমরা জেনে গেলাম। 1 নং সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু হচ্ছে এই দুইটা, আর 2 নং সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু হচ্ছে এই দুইটা। এখন দুটি বিন্দু আমরা গ্রাফ পেপারে বসাবো। x অক্ষ এবং একটি y অক্ষ নিলাম। এখন বিন্দুগুলো বসাবো। -4/3 এটা হবে, ক্যালকুলেটরে যদি আমি দেখি দশমিক নিয়ে নিতে হবে, -4/3, সেটা হচ্ছে -1.33। যেহেতু ভুজের মান ঋণাত্মক, আমরা মূলবিন্দু থেকে কোন দিকে যাব, ডানে যাব না বামে যাব, অবশ্যই বামে যাব। আমি প্রতি 2 গড় সমান কিন্তু 1 একক, সেটা আগেই লিখে রেখেছি। তো আমি -1.33, 1 এর জন্য এখানে, তারপর এখানে হয়তো 2, তাহলে 1.5 কোথায় হবে, মাঝামাঝি হবে। আবার -1.33 এটার চেয়ে কম, তাহলে এখানে হবে, একটু পিছনে হবে।
এই বিন্দুটা হচ্ছে -4/3, এদিকে লিখি -4/3, 0 এই বিন্দু। তারপর আরেকটি বিন্দু হচ্ছে 0,4, x এর মান 0, y এর মান 4, মানে 8 গড় যাবো এই পর্যন্ত, 5 গড় 6, 7, 8, এটা হচ্ছে আমার 0,4 বিন্দু। ওকে, তারপর নেক্সট হচ্ছে 10/3, এটা হচ্ছে 3.33। তো এখানে আমি কি করব, ডান দিকে যাব, কয় গড়, 6 গড় গিয়ে আর একটু বেশি যেতে হবে, যেহেতু 3.33, 1 2 3 4 5 6, 3.33 এখানে হবে 10/3, 0। আর একটা হচ্ছে 0,10। তো 0 কুটি কয় গড় যাবো, উপর দিকে 10 গড় যাবো, 10 গড় মানে 20 গড় যাবো, যেহেতু 2 গড় সমান 1 একক ধরছি, তাহলে এই পর্যন্ত 5 10 15 20, এটা হচ্ছে আমার 0,10 বিন্দু, 0,10 বিন্দু হচ্ছে এটা। তো এখন যোগ করে দেই, এটা হচ্ছে আমার 1 নং রেখা পাবো, এটা যোগ করলে অবশ্যই যোগ করে বর্ধিত করে দিব। এটি হচ্ছে আমার 1 নং রেখা, আর এই দিক থেকে যদি যোগ করি এটা হবে আমার 2 নং রেখা। আচ্ছা, এখানে একটা ছেদবিন্দু পাইছি, একটি ছেদবিন্দু আমি পেয়েছি। আবার এই দুইটা রেখার ছেদবিন্দু কিন্তু আমি বের করে রাখছিলাম, কোথায়, যেখানে বের করে রাখছিলাম যে ছেদবিন্দুটা হবে কি 1,7। তো লেখচিত্র যে বিন্দুতে ছেদ করছে সেটাও কত হবে, 1,7 হবে। আর এটা তোমরা যদি হিসাব করো তাও 1,7ই পাইবা। দেখো, এই পর্যন্ত যদি আমি আসতে চাই, আমাকে প্রথমে এইখান থেকে এই পর্যন্ত আসতে হবে, তার উপরের দিকে এই পর্যন্ত আসতে হবে। তো এইখান থেকে এই পর্যন্ত বুঝের মান কত, 2 গড় সমান 1 একক ধরছিলাম, বুঝের মান 1, আর উপর দিয়ে কয় গড় আছে দেখো, 5 গড় 10 গড় 11 12 13, ঠিক 14 গড় আছে। 14 গড়ের জন্য কত হবে, 7 হবে। তো এই বিন্দুটা হচ্ছে 1,7। এখন আমাকে কোয়েশ্চেন কি করছিল, কোয়েশ্চেন করেছিল আমাকে যে রেখা দ্বয়ের চিত্র আঁকো, চিত্র আঁকলাম এবং x অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন x অক্ষের সাথে রেখা দুইটা যে ত্রিভুজ গঠন করছে সেটার ক্ষেত্রফল কিন্তু আমাকে বের করতে বলছে। তো এটা ছিল আমার x অক্ষ। এখন x অক্ষের সমন্বয়ে ত্রিভুজ কি, ত্রিভুজ এই যে এটাকে যদি x অক্ষের উপরে এই বিন্দুটা যদি আমি b চিন্তা করি, এটা যদি c চিন্তা করি, তাহলে ত্রিভুজ কি হবে, a b c। এখন কথা হচ্ছে আমি a বিন্দু জানি, b বিন্দু এবং c বিন্দু কি নাই আমার জানা নাই। তো বি বিন্দু এবং সি বিন্দু বের করতে হবে। বি বিন্দু কীভাবে বের করব, বি বিন্দুটা হচ্ছে 1 নং সরলরেখার সমীকরণ। কোন সরলরেখার সমীকরণ, 1 নং সরলরেখার সমীকরণ। বি বিন্দুটা কোন অক্ষের উপরে আছে, x অক্ষের উপরে আছে। আচ্ছা, এখানে বি এবং সি বিন্দু তো জানি, কারণ বি বিন্দুটা ছিল কত, -4/3, 0, এটাতে বসেছিলাম। সি বিন্দুটাও জানি, সেটা হচ্ছে কি 10/3, 0। তাহলে আমরা কি এখন ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বের করে ফেলব। এখন লেখচিত্র থেকে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করলাম। তো 10/3 বসাই, উপরে বুঝগুলো বসাবো প্রথমে, 10/3, পরে কত আছে, পরে আছে 1, তো 1 বসাই, পরে বুঝ কত আছে, পরে আছে -4/3, -4/3, আবার যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ, 10/3। কুটি বসাবো 0 7 0 0 0 7 0 0। ওকে, এখন ক্যালকুলেশনটা করে ফেলি। তো হাফ, এদিক গুণ হবে, গুণ করলে হবে কত, 70/3। তারপর এটার সাথে এটা গুণ হবে 0 +0, এটার সাথে এটা গুণ হবে +0, এদিক গুণ হবে +0, এদিক গুণ হবে -28/3। কিন্তু লিখবো কত, প্লাস, কারণ আমরা যদি নিচ থেকে উপরে যখন গুণ করবো চিহ্নটা উল্টা লিখবো, হিসাবে যা আসে তার উল্টা লিখবো। 28/3 ভুল লিখেছি, 4 7 28, নিচে 3, তবে এদিক গুণ করলে কত, 0। এখানে বিচারে যদি লসাগু নেই তাহলে কত পাবো, হাফ ইন্টু 3 লসাগু যদি নেই তাহলে পাবো 3, 70 আর 28 যোগ করলে 98। আর 98কে 2 দ্বারা যদি ভাগ করি পাবো 49/3 বর্গ একক। এটি হচ্ছে আমার নির্ণেয় ক্ষেত্রফল। তো আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পেরেছ। 21 নম্বর ম্যাথটিতে বলা হয়েছে প্রমাণ করো যে এত এত এবং এত তিনটা রেখা দেওয়া আছে, বলছে তিনটা রেখার তিনটি সমবিন্দু। সমবিন্দু মানে কি, সমবিন্দু মানে হচ্ছে, এটা যদি আমি একটা চিত্রে সাজিয়ে দেখি, এটা মনে করো x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো সমবিন্দুর মিনিং হচ্ছে, মনে করো এটা 1 নং রেখার সমীকরণ, এটা 2 নং রেখার সমীকরণ, এটা 3 নং রেখার সমীকরণ। এই তিনটার যদি লেখচিত্র অঙ্কন করি, তারা কি একটা বিন্দু দিয়েই গমন করবে। এই যে কমন পয়েন্ট, সেটাকে বলা হচ্ছে সমবিন্দু।
তো এটা আমাদেরকে বের করতে বলছে যে রেখা তিনটা সমবিন্দু, সেটা আমাদেরকে দেখাইতে হবে, আমাদের কিন্তু চিত্র আঁকতে বলে নাই। তো আরেকটা বৈশিষ্ট্য দেখো, এই বিন্দুটা যেহেতু তিনটা সরলরেখারই কমন পয়েন্ট, তো ওই বিন্দুটা দ্বারা তিনটা সরলরেখায় কী হবে, সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি, ওই সরলরেখার বাম পক্ষ এবং ডান পক্ষ কী হবে, সমান হবে। তো আমরা এই বিন্দুটা প্রথমে বের করব। কীভাবে বের করব, যে কোনো দুইটা ইকুয়েশন সমাধান করব, হয় 1 নং 2 নং সমাধান করব, অথবা 1 নং 3 নং সমাধান করব, অথবা 2 নং 3 নং সমাধান করব। যে দুইটাই সমাধান করি, সমাধান করলেই কিন্তু আমরা এই বিন্দুটা পাওয়া যাব, কারণ তিনটা সরলরেখারই কি একটা কমন পয়েন্ট আছে। এই দুইটার কমন পয়েন্ট যা, তিনটার কি হবে তাই হবে। আমরা প্রথমে যে কোনো দুইটা সমীকরণ সমাধান করে কমন পয়েন্ট পেয়ে যাব। কমন পয়েন্ট পাওয়ার পরে আমরা ওই সমীকরণটা কি তিনটা ইকুয়েশনে বসাবো। বসায় যদি দেখি বাম পাশ ডান পাশ সমান হয়েছে, তাহলে বলতে পারবো যে কি এই তিনটা সরলরেখায় কি একটা বিন্দু দিয়ে গমন করে, কারণ একটা বিন্দু দিয়ে একটা বিন্দুই কি এই তিনটা সরলরেখাকে সিদ্ধ করছে। একটা বিন্দু তিনটা সরলরেখাকে সিদ্ধ করলে কি, তার মানে ওই তিনটা সরলরেখা এই বিন্দুর উপর দিয়ে গমন করে, তার মানে ওই তিনটা সরলরেখায় কি সমবিন্দু। তো আমরা এখানে 2 এবং 3 সমাধান করে এই কমন যে পয়েন্ট সেটা বের করব, কারণ এই দুটো সমীকরণ সমাধান করা একটু সহজ মনে হচ্ছে। তো আমরা যেটা করব, এই 3 নং সমীকরণ থেকে ওয়ের মান 2 নংয়ে বসে দিব, তাহলে 2 নংয়ে কি সবগুলো x হয়ে যাবে, আমরা x এর মানটা পেয়ে যাব। তো y = 2x - 5, এটা যদি বসাই এখানে হবে 2x - 5 প্লাস x = 7। 3x = কত হবে, -5 কে পাশে নিলে +5 হয়ে যাবে। 3x = 12, সুতরাং x = 4। এখন x এর মান যে কোনো একটাতে বসাইলে y এর মান পাওয়া যাব। যে কোনো একটা বলতে যেহেতু 2 এবং 3 সলিউশন করতেছি, 2 এবং 3 এর যে কোনো একটাতে বসাইতে হবে। x এর মান সমীকরণ 3 এ বসিয়ে পাই। x এর মান 4 পেয়েছিলাম, 3 এ যে বসাই y = 2 × 4 - 5, 8 - 5 = 3। সুতরাং 2 এবং 3 এর ছেদবিন্দু কত পেলাম, 4,3। 2 এবং 3 এর ছেদবিন্দু 4,3। আচ্ছা, এখন একটি বিষয়, 2 এবং 3 এর ছেদবিন্দু পাইলাম। এখন এই 2 এবং 3 এর ছেদবিন্দু যদি 1 নংকে সিদ্ধ করে, তার মানে কি এই 1 নং সরলরেখাটাও কি ওই সেম বিন্দু দিয়ে গমন করে। সেম বিন্দু দিয়ে যদি গমন করে তাহলে 1 2 3 সমবিন্দু। তো আমাদের কাজ কি, এই ছেদবিন্দুটা 1 নংয়ে বসাবো, দেখবো যে বাম পাশে 2 আসে কিনা। এখন 4,3 বিন্দুটি 1 নংয়ের বাম পক্ষে বসিয়ে পাই। বাম পক্ষ ছিল 2y - x, 1 নংয়ের বাম পক্ষ ছিল 2y - x। 2y - x = 2 হচ্ছে y এর মান হচ্ছে 3, তাহলে 3 × 6 - 4 = 2। তো লক্ষ্য করো, বাম পক্ষে বসিয়ে এটা = কি ডান পক্ষ, ওই সমীকরণের ডান পক্ষের সমান হয়ে গেছে। অর্থাৎ সমীকরণে বাম পক্ষ ডান পক্ষ যদি সমান হয়, আমরা জানি যে সমীকরণটা সিদ্ধ করছে। যেহেতু 4,3 বিন্দুটা ওই সমীকরণকে সিদ্ধ করে ফেলছে, তার মানে কি ওই সমীকরণটা 4,3 বিন্দু দিয়ে গমন করে। আর 2 নং আর 3 নং তো গমন করবেই, কারণ 2 নং এবং 3 নংয়ের ছেদবিন্দুই তো 4,3। আর 4,3টা যেহেতু 1 নংকেও সিদ্ধ করে ফেলছে, তার মানে 1 নংটাও কি এই সেম পয়েন্ট দেওয়া গমন করে। তার মানে 1 2 3 সমবিন্দু। সুতরাং লিখতে পারি 3 নং রেখাটি, সুতরাং 1 নং রেখাটি 4,3 বিন্দুগামী হওয়ায় হয় 1 2 এবং 3 নং রেখা, 3 নং রেখা সমবিন্দুগামী। তো এটি কিন্তু আমাকে এখানে প্রমাণ করতে, এটাই আমাদের লাস্ট অঙ্ক, 22 নম্বর অঙ্কটি এখন সলিউশন করব। এখানে বলা হয়েছে y = x + 3, y = x - 3, y = -x + 3 এবং y = -x - 3 একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে চতুর্ভুজটি আঁকো এবং ক্ষেত্রফল 3টি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো। তো চতুর্ভুজটা কেমনে আঁকবো, চতুর্ভুজটা আঁকতে গেলে আগে আমাদেরকে কি, এই যে এখানে 4টা ইকুয়েশন আছে, এই 4টা ইকুয়েশন x অক্ষ এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুগুলো আগে বের করতে হবে। অর্থাৎ এটা x অক্ষ এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, সেখান থেকে 2টা বিন্দু পাবো, এখান থেকে 2টা বিন্দু, প্রত্যেকটা থেকে 2টা করে বিন্দু নিয়ে আগে লেখচিত্রটা অঙ্কন করব। তারপর হচ্ছে ক্ষেত্রফল বের করব। 3টা ভিন্ন পদ্ধতিতে বের করতে বলছে, আমরা একটা প্রসেসে বের করবো, সেটা হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে। কারণ সৃজনশীলে তোমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয় না যে 3টা ভিন্ন পদ্ধতিতে বা অমুক পদ্ধতিতে বের করো, কোনো কিছু বলা থাকে না, সরাসরি বলা থাকে যে ক্ষেত্রফল বের করো। তো আমরা স্থানাঙ্কের সাহায্যে এটা ক্ষেত্রফল বের করব। 1 নং রেখাটি যদি x অক্ষকে ছেদ করে y = 0,
তাহলে y ইকুয়াল টু 0 বসালে 0 ইকুয়াল টু পাবো x প্লাস 3, সুতরাং x ইকুয়াল টু -3। যদি y অক্ষকে ছেদ করে তাহলে x ইকুয়াল টু, এখানে x ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে y ইকুয়াল টু পাবো 0 প্লাস 3 ইকুয়াল টু 3। সুতরাং 1 নং সরলরেখার উপরস্থ দুটি বিন্দু হলো -3, 0, 0,3। তো 1 নং সরলরেখার উপরস্থ দুটি বিন্দু পেয়ে গেলাম, একটি হচ্ছে -3, 0 আর একটি হচ্ছে 0,3। অনুরূপভাবে আমরা কি 2, 3 এবং 4 নং সরলরেখার উপরস্থ বিন্দুগুলা বের করব। 2 নং রেখাটি ছিল y ইকুয়াল টু x - 3, যদি x অক্ষকে ছেদ করে y ইকুয়াল টু 0, তো 0 যদি বসাই এর জায়গায় 0 ইকুয়াল পাবো x - 3, সুতরাং x ইকুয়াল টু 3। আর 2 নং রেখাটি যদি y অক্ষকে ছেদ করে x এর মান 0, তাহলে y ইকুয়াল টু -3, সুতরাং y ইকুয়াল টু -3। তো 2 নং রেখার উপর দুইটা বিন্দু পেয়ে গেলাম, একটা হচ্ছে 3, 0 আর একটি হচ্ছে 0, -3। 3 নং রেখাটি x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল টু 0, 3 নং রেখাটি ছিল y ইকুয়াল টু -x প্লাস 3, তো 0 ইকুয়াল হবে, সুতরাং 0 ইকুয়াল -x প্লাস 3, -x ইকুয়াল -3 হবে, সুতরাং x ইকুয়াল টু আমরা পাবো এটার ক্ষেত্রে 3 পাবো। তারপর হচ্ছে 3 নং রেখাটি y অক্ষকে ছেদ করলে x ইকুয়াল টু 0, তো এখানে x এর মান 0 বসালে y এর মান 3 পাবো, সুতরাং y ইকুয়াল টু 3। 4 নং রেখাটি x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল টু 0, 4 নং ছিল y ইকুয়াল টু -x - 3, তাহলে লিখতে পারি -x - 3 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু কত হবে, -x ইকুয়াল 3, x ইকুয়াল টু -3। আর হচ্ছে y অক্ষকে যদি ছেদ করে x এর মান 0, y ইকুয়াল টু -3 হবে, সুতরাং y ইকুয়াল টু -3। এখন কিন্তু আমরা 1 নং, 2 নং, 3 নং, 4 নং রেখার উপরস্থ দুটি করে বিন্দু কিন্তু আমাদের জানা হয়ে গেছে। তো বিন্দুগুলো আমরা লিখে নিই। 1 নং সরলরেখার উপরস্থ দুটি বিন্দু হচ্ছে -3, 0, 0,3। আর 2 নং এর ক্ষেত্রে আমি তো বাংলা লিখলাম না। 2 নং এর ক্ষেত্রে আমরা কি পাবো, 2 নং এর ক্ষেত্রে হচ্ছে 3, 0 আর একটা হচ্ছে 0, -3। 3, 0 তোমরা একটু ডিটেলস লিখে নিবা বাংলাগুলা। আর 3 নং এর ক্ষেত্রে আমরা কি পাবো, 3 নং এর ক্ষেত্রে পাবো 3, 0 আরেকটি হচ্ছে 0,3। 4 নং এর ক্ষেত্রে পাবো -3, 0 আরেকটি হচ্ছে 0, -3, -3, 0, 0, -3। এখন আমাদেরকে এই বিন্দুগুলো বসায় কি করতে হবে, বিন্দুগুলো বসায় চতুর্ভুজটি আঁকতে হবে এবং পরবর্তীতে আমরা ক্ষেত্রফল বের করব। চতুর্ভুজটি আঁকতে হবে। চতুর্ভুজটা আঁকতে গেলে আমাদের কি প্রত্যেকটা সরলরেখা দুইটা করে বিন্দু জানা থাকতে হইতো, আমরা দুইটা করে বিন্দু বের করেছি। এখন চতুর্ভুজটি অঙ্কন করব। এখন ছক কাগজে x অক্ষ এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রবর্গের প্রতি 3 গড় সমান 1 একক ধরলাম। 2 গড় ধরলে হবে, সমস্যা নাই, তোমাদের ইচ্ছা অনুযায়ী ধরবা। তো বিন্দুগুলো বসাই। প্রথম ছিল -3, 0 আর একটা ছিল 0,3। 3 গড় জন্য 1 একক। -3, 0 এদিকে কয় গড় যাবে, এখান থেকে বাম দিকে যাবে। 3 গড় সমান 1 একক, তাহলে -3 এর জন্য কয় গড় যাবে, 9 গড় যাবে। এখানে 5, 6, 7, 8 এখানে হবে। -3, 0 বিন্দু হচ্ছে এটা। আরেকটি বিন্দু ছিল কত, 0,3। এটা কোন দিকে হবে, 0, বুঝ এখানেই। কোটি 3 গড় যাবে উপরের দিকে, 3 এর জন্য 9 গড় যাবে, 0,3। পরে হচ্ছে 3, 0, 0, -3, 3, 0 এইদিকে 9 গড় যাব, 0, -3 এর জন্য নিচের দিকে 9 গড়, 0, -3। আচ্ছা, এই দুইটা আমি যোগ করে নিই। এটা হচ্ছে আমার একটা রেখা, এটা হচ্ছে 1 নং সরলরেখার সমীকরণ, আর এটি হচ্ছে আমার 2 নং সরলরেখার সমীকরণ। এটা 1 নং, এটা হচ্ছে 2 নং। 3 নংয়ের বিন্দু দুইটা কি, একটা হচ্ছে 3, 0 আর একটা হচ্ছে 0,3। তো 3, 0 এটা, আর একটা হচ্ছে 0,3 বসানোই আছে, যোগ করে দিই। এটা হচ্ছে আমার 3 নং, এটা হচ্ছে 3 নং। তারপর 4 নং হচ্ছে -3, 0, 0, -3। -3, 0, 0, -3 বসানোই রয়েছে, জাস্ট যোগ করে দিই। এটা হচ্ছে আমার 4 নং। তো আমার একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে এখানে, লক্ষ্য করো। আমি যে বিন্দুগুলোর নাম দিয়ে দিই, এটা A বিন্দু দিলাম, এটা B বিন্দু, এটা হচ্ছে আমার C বিন্দু, এটা হচ্ছে আমার D বিন্দু। এখানে কিন্তু ABCD একটি চতুর্ভুজ আমরা পেয়ে গেছি। তো ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদেরকে এখন বের করতে হবে, কারণ আমাদের কোয়েশ্চেনটি ছিল
চতুর্ভুজটি আঁকো। চতুর্ভুজটি অলরেডি এঁকে ফেললাম। চতুর্ভুজটা কি? এ বি সি ডি। এখন চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে কি চতুর্ভুজের ক্ষেত্রফলটি বের করে ফেলব। তো লেখচিত্র থেকে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে? প্রথমে আমরা সূত্রে একটা হাফ দিব, তারপর মডুলাস। আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। এখান থেকে শুরু করলাম। আগে বুঝগুলো বসাবো। কত বসাবো? 3 0 -3 0, 3তেই শেষ হবে। 3 0 -3 0, 3তেই শেষ। ওকে, যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হবে। 3 0 -3 0 3, তারপর 0 কুটে এখান থেকে শুরু করতে হবে। 0 3 0 -3 0 3 0 -3, তারপর এখানে গিয়ে শেষ হবে 0। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ভিতরে ক্যালকুলেশনটা করি। হাফ এদিক গুণ করলে হবে 9, এটা আর গুণ করলে হবে 0, এটা গুণ করলে হবে +9, এটা গুণ করলে হবে +0। এখন এদিক থেকে গুণ করবো 0, এদিক থেকে গুণ করলে -9, কিন্তু নিচ থেকে উপর বরাবর গুণ করলে আমরা উল্টা লিখবো। হিসাবে যা আসে তার উল্টা, -9 +9 লিখবো। এদিকে 0, এদিকে -9, কিন্তু লিখবো কত? +9, কারণ নিচ থেকে উপর দিয়ে গুণ করতেছি। কয়টা 9 আছে? 4টা 9, 36 হবে। হাফ ইন্টু 36 ইকুয়াল টু 18 বর্গ একক। এটি হচ্ছে আমাদের আনসার। তো ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, তো আমি চেষ্টা করেছি যতটুকু ছোট করা যায়। তো তোমরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দাও ক্লাসটি কেমন হলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।